এই ছেলে, কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছেন না? আচ্ছা, বুঝিয়ে বলছি। আমি বলতে চাইছি, আপনি তো আপনার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। এখন তা নিয়ে কেউ মাথা কুটে মরে গেলেও আপনার সিদ্ধান্ত বদলাবে না। তবে মুশকিলটা হলো, আপনি প্রতিটা সিদ্ধান্তই নেন সৌর্যর পক্ষে আর শ্রীমন্তীর বিপক্ষে। এই, কার সাথে কথা বলছো সে খেয়াল আছে? বেয়াদব কোথাকার! বেয়াদব? দাদু, যবে থেকে আমার আর শ্রীমন্তীর বিয়ে হয়েছে, আপনি তবে থেকেই আমাকে বেকার ঘরজামাই ভেবে অপমান করেন। তাতে আমার আফসোস নেই। আপনি আসলে ভেবেছিলেন আমার মতো এরকম সাধারণ একটা ছেলে আপনাদের পরিবারের যোগ্যই নই, আর তাই আমার সঙ্গে আপনার নাতনির বিয়ে দেওয়ানোর শাস্তি হিসেবে আপনি শ্রীমন্তীর বাবার কাজে ইনডিরেক্টলি কম ঝামেলা তৈরি করেননি। ওনাকে প্রেশারাইজ করতে চেয়েছিলেন যাতে আমাকে উনি শ্রীমন্তীর জীবন থেকে বের করে দেন। কি সত্যি বলছি তো? আর দাদু, যারা সত্যি কথা বলে তাদের বেয়াদবি মনে হয়। অয়নের কথাগুলো শুনে উপস্থিত সকলেরই চোখ বিস্ফারিত হয়ে গেল। শ্রীমন্তীও ভাবছিল, এসব কি বলছে অয়ন? ওর কি এতটুকু ভয় নেই? অয়নের সোজাসাপটা কথাগুলো শুনে সুবীরবাবুর ভেতরে তাণ্ডব শুরু হয়ে গেল। এই অকম্মা ঢেকি অয়নটা কিভাবে জানল যে আমি ইনডিরেক্টলি এত কিছু করেছি? আমার প্ল্যান তো সমরও বুঝতে পারিনি, অথচ এ কিভাবে বুঝে গেল? সুবীরবাবুর এই প্রথমবার একটু ঝটকা লাগল। এতদিন উনি অয়নকে একটা পাতি ঘরজামাই ভেবে এসেছিলেন, কিন্তু আজ তো অয়নের কথায় মনে হচ্ছে এই ছেলে দারুণ চালাক আর স্মার্ট। আর এই ভেবেও সুবীরবাবু অবাক হচ্ছিলেন যে অয়ন যখন সবটাই জানত, তাহলে এই 3 বছর ও চুপ করে কেন ছিল? এদিকে শ্রীমন্তী অয়নের কাঁধে মাথা রেখে সব শুনতে শুনতে আশ্চর্য হয়ে যাচ্ছিল। ও এতদিন এসব কিচ্ছু টের পায়নি, অথচ অয়ন কি করে এত কিছু বুঝে গেল? এনিওয়ে, এসব নিয়ে আমি আর জলঘোলা করতে চাই না। শুধু এটুকু বলতে চাই, শ্রীমন্তীর ওপর অন্যায় হচ্ছে। ওকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে। শ্রীমন্তী আমার নাতনি, আর শ্রীমন্তী আমার স্ত্রী। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার স্ত্রীর বিন্দুমাত্র অসম্মান আমি মেনে নেব না। অয়নের কথা শুনে শ্রীমন্তীর চোখে জল এলো। সেটা আনন্দে না কষ্টে তা বুঝতে পারল না শ্রীমন্তী। আর যদি শ্রীমন্তীর কোনো অসম্মান হয় তো তুমি কি করবে? তাহলে মল্লিক পরিবারকে তার পরিণাম ভুগতে হবে। অয়নের চোখের জ্বলন্ত দৃষ্টি সুবীরবাবুর নজর এড়াল না। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ নাকি হে? যদি এটাকে আপনি থ্রেট ভাবেন তো তাই, থ্রেটই ধরে নিন। আজ শেষবার আমি আপনাকে দাদু বলে ডেকে সম্মান করে কথা বললাম। এরপর থেকে নিজের খেয়াল রাখবেন। এই বলে অয়ন শ্রীমন্তীর হাত ধরে ওখান থেকে বেরিয়ে গেল। ওদের দুজনকে চলে যেতে দেখে সুবীরবাবুর মুখটা অন্ধকার হয়ে গেল। শ্রীমন্তীর আর কিছু হারানোর বা পাওয়ার ছিল না। ও শুধু চাইছিল সারা জীবন অয়নের সাথে থাকতে। এত কিছু ভাবতে ভাবতেই ওরা বাড়ি পৌঁছে গেল। আর পৌঁছনো মাত্রই সুরভি মল্লিক চিৎকার করে বলে উঠলেন, অয়ন, তুমি প্রতিটা কাজ বিগড়ে দাও কেন? এদিকে মল্লিক ইন্ডাস্ট্রিজের অফিসে নিজস্ব কেবিনে বসে সৌর্যর খুশি আর বাঁধ মানছিল না। সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা আমি লিড করব, আর এই কোম্পানির ফিউচার এমডিও আমি। বেচারি শ্রীমন্তী। ঠিক তখনই কেবিনের দরজাটা খুলে সৌর্যর বাবা পঙ্কজবাবু ঢুকলেন। সৌর্য, রেডি তো তুমি? আজ আমাদের মিটিং আছে কিন্তু সানরাইজ টাওয়ারের সাথে। বাবার কথাটা শুনেই সৌর্যর মুখের হাসি উবে গেল। সেদিনের অপমানটার পর প্রতি রাতে ও সেটা নিয়ে দুঃস্বপ্ন দেখে। এখন তো আবির দেব বর্মনের নামটা শুনলেই ও নার্ভাস হয়ে যায়। ওর পক্ষে ওখানে গিয়ে মিটিং করা অসম্ভব। কিছু একটা বাহানা বানিয়ে যাওয়া ক্যান্সেল করতেই হবে ভেবে সৌর্য বলল, আরে প্রকাশ আঙ্কেলকে পাঠিয়ে দাও না। তাছাড়া মিটিংয়ে তেমন গুরুত্বপূর্ণ কিছু ডিসকাস করার তো নেই আজ। পঙ্কজ মল্লিক ছেলেকে বোঝানোর চেষ্টা করে বললেন, দেখ বাবা, তুই এই প্রজেক্টটা লিড করছিস, তাই তোকে যেতেই হবে। প্রকাশ বা অন্য কারোর ওখানে গিয়ে লাভ নেই। আর আবিরের কথা ভাবছিস? ও তো নিজেই সাইন করে আমাদের কন্ট্রাক্টটা দিয়েছে। ঠিক আছে বাবা, আমি যাব। সৌর্য ভাবল মিটিংয়ে যা হবে দেখা যাবে, তবে এই ফাঁকে রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের লোকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু ও ভাবতেই পারেনি যে রয় চৌধুরী গ্রুপের উত্তরাধিকারীর সাথে ওর ইতিমধ্যেই আদায় কাঁচকলায় চলছে। এদিকে অয়নের শ্রীমন্তী ঘরে প্রবেশ করতেই সুরভি দেবী চিৎকার করে ওঠেন, অয়ন, তোমার জন্য প্রতিটা কাজে ঝামেলা হয় কেন বলো তো? সমরা শ্রীমন্তীকে হেল্প করতে না পারলে অন্তত ঘরে বসে থাকো। অফিসে গিয়ে ঝামেলা করার কি প্রয়োজন ছিল?
শাশুড়ির বকা শুনেও অয়ন বিনা টেনশনে বলল, কেন মা, কি হয়েছে? শ্রীমন্তীও বুঝতে পারছিল না যে দাদুর সঙ্গে যা হয়েছে তা ওর মা বাড়ি বসে কিভাবে জানতে পেরে গেলেন। সুরভি দেবী বললেন, কি হয়েছে বুঝতে পারছো না? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? 10 মিনিট আগে অফিসের ম্যানেজার আমাকে ফোন করে জানিয়েছে যে গিফট হিসেবে দেওয়া 6 তলা অ্যাপার্টমেন্ট আর অফিসে শ্রীমন্তীর জন্য বরাদ্দ কেবিন সব ফিরিয়ে নেওয়া হয়েছে। অয়ন আর শ্রীমন্তীর জানাই ছিল যে এমন কিছু একটা হতে পারে। সবাই জানে ওই সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা পাওয়ার জন্য আমাদের শ্রীমন্তী কতটা পরিশ্রম করেছে। এখন প্রজেক্টটাও হারালো, তার সাথে অ্যাপার্টমেন্ট, গাড়ি, অফিসের পজিশন সব হারাতে হলো। সেসব তাও ঠিক আছে, কিন্তু অয়ন, তোমার কি দরকার ছিল বাবার মুখে মুখে কথা বলার? উনি এই পরিবারের গার্ডিয়ান, ওনার সাথে তর্ক করার সাহস আসে কোথা থেকে তোমার? মা, এতে অয়নের কোনো দোষ নেই। দাদু আমার কথা না বিশ্বাস করে সৌর্যর মিথ্যে কথাগুলোই বিশ্বাস করছিলেন। আমাকে তো বলেই দিলেন আমার কথা বিশ্বাসযোগ্য নয়। এত কিছুর পরেও তুই এই অয়নকে সাপোর্ট করছিস? এই ছেলেটার জন্য সব কিছু হারালি, তারপরেও এর ওপর এত টান কিসের তোর? ও যা করে তাই তো ঠিক লাগে। আজ যদি তোরা নিজেদের সাফাই দেওয়ার সময় বাবার সামনে একটু নরম থাকতিস, ভদ্রভাবে কথা বলতিস, তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। বাবা এত বড় সিদ্ধান্ত সহজে নিতেন না। সব নষ্টের মূল এই অয়ন। এসব শুনে শ্রীমন্তী চিন্তায় পড়ে গেল। শ্রীমন্তীর ভেতরে যে অশান্তি চলছে তা অয়ন বুঝতে পারছিল। ও শ্রীমন্তীকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই, কেন এমন করলে অয়ন? ঘটে যদি একটুও সুবুদ্ধি জাগে তাহলে যাও বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। এটা তোমার জন্য সহজ না হলেও তোমাকে করতে হবে। বাবা কিছু শাস্তি দিলে সেটা মাথা পেতে নিও। সমর এখন হসপিটালে আছে আর শ্রীমন্তীকেও কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তুমিই বলো সংসার চলবে কিভাবে? এক্ষুনি তুমি বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। সুরভি দেবীর পয়েন্ট অফ ভিউ থেকে একমাত্র এটাই সলিউশন ছিল। একবার যদি অয়ন সুবীরবাবুর কাছে ক্ষমা চেয়ে নেয়, তারপর উনি নিজে সুবীর মল্লিকের কাছে গিয়ে দরকার হলে পায়ে ধরে অনুরোধ করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু এরপর অয়ন যা বলল তা শুনে শুধু সুরভি দেবী কেন, শ্রীমন্তীও স্তব্ধ হয়ে যায়। আমি সুবীর মল্লিকের কাছে ক্ষমা চাইতে পারবো না, ক্ষমা তো ওনাকে চাইতে হবে, শ্রীমন্তীর কাছে। অয়ন, আমার মনে হয় তুমি মানসিকভাবে অসুস্থ, সেই জন্যই তুমি এমন উদ্ভট কাণ্ড করছো। তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার। মা, আপনি মানুন আর না মানুন, আমি আপনাকে বলছি যে সুবীর মল্লিক নিজে থেকে শ্রীমন্তীকে সরি বলবে। ওনাকে সরি বলতেই হবে। এই কথাটার মানে কি পরিষ্কার করে বলো তো? কিন্তু অয়ন কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। সুরভি দেবী মাথায় হাত রেখে বসে পড়লেন। তবে শ্রীমন্তীর আর তেমন টেনশন হচ্ছিল না। ও নিজেও খুব একটা কিছু বুঝতে পারছিল না। তবে ওর ভরসা ছিল যে অয়ন যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। শ্রীমন্তী নিশ্চিত হয়ে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেল। এদিকে সানরাইজ টাওয়ারের মিটিংয়ে বাবা পঙ্কজবাবুকে নিয়ে পৌঁছল সৌর্য। রিসেপশনিস্ট ওদের ওয়েলকাম করে নিয়ে গেল কনফারেন্স রুমের দরজা পর্যন্ত। চিন্তা করিস না, শুধু তো প্রেজেন্টেশনই দেখাতে হবে। কে বলতে পারে হয়তো আবির্দেব বর্মন থাকবেই না আজ। বাবার কথা শুনে একটু কমফোর্টেবল ফিল করল সৌর্য। কিন্তু কনফারেন্স রুমে ঢুকেই চমকে গিয়ে ওরা দেখল আবির্দেব বর্মন সেখানে একা বসে রয়েছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে নিয়ে ওরা ঢুকে নিজেদের সিটে গিয়ে বসল। গুড আফটারনুন আবিরবাবু। আবির তার নিজের কাজে বিজি ছিল। হাতের ফাইলটা টেবিলে রেখে সৌর্য আর পঙ্কজের দিকে তাকাতেই ওর মুখে বিরক্তি খেলে গেল। কি ব্যাপার, এখানে কি চাই? আবিরের এরকম অ্যারোগেন্স দেখে সৌর্যর গা রাগে চিরবির করে উঠল। আসলে কিছুদিন আগে আমাদের মল্লিক ইন্ডাস্ট্রিজের সাথে আপনার কোম্পানি একটা কন্ট্রাক্ট সাইন করেছিল, সেই ব্যাপারেই। পঙ্কজের কথার মাঝেই আবির বলে উঠল, 1 মিনিট, কন্ট্রাক্ট সাইন করার সময় আপনি উপস্থিত ছিলেন? আগে না, সাইন করার সময় তো আমরা ওখানে ছিলাম না, কিন্তু তাতে কি, কোম্পানি এই প্রজেক্টটা আমাদেরই দিয়েছে। আপনি নিশ্চিন্তে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন। পঙ্কজের কথা শুনে আবির কয়েক মুহূর্ত চুপ করে কিছু ভেবে নিয়ে বলল, আমার যায় আসে, যার সাথে আমি কন্ট্রাক্ট সাইন করেছি আমি তার সাথে দেখা করতে চাই। শ্রীমন্তী মল্লিক কোথায়? এই কথার কি জবাব দেবে সৌর্য ও তার বাবা? নতুন কোনো ষড়যন্ত্র আঁটবে, নাকি ক্ষমা চেয়ে ফিরিয়ে আনবে শ্রীমন্তীকে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে।